হ্যালো স্টুডেন্টস, শিক্ষা বিজ্ঞানের ক্লাস নিয়ে আজকে আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আমি উদয় ব্যানার্জি, সহকারী শিক্ষক, ধরাদাও রজনীকান্ত উচ্চ বিদ্যালয়, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানে আজকে যে বিষয়টি সম্বন্ধে আমরা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি। ভারতবর্ষের স্বাধীনতা লাভের পরে শিক্ষা ব্যবস্থা কিভাবে কোন নীতিতে প্রবাহিত হয়েছিল সেগুলো আমরা আমাদের যে গ্রুপ এ পোর্শন, সেই গ্রুপ এ পোর্শনে আমরা পড়ছি। সেই পড়তে গিয়ে আমরা বিশ্ববিদ্যালয় কমিশন, মুদালিয়ার কমিশন এবং কোঠারি কমিশনের কথা ইতিমধ্যে আমরা জেনেছি। কোঠারি কমিশন 1964-66 তোমরা ইতিমধ্যে ছাড়ো। কোঠারি কমিশন গঠন বা তার সুপারিশ এবং সেগুলো ইমপ্লিমেন্টেশন, তার পরে 1968 সালে জাতীয় শিক্ষানীতি প্রবর্তনের একটা প্রয়োজনীয়তা অনুভব করা হয়, যার মূল ভিত্তি ছিল কোঠারি কমিশন। 1968 সালে যে 17 সালের 17 জুলাই তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর ত্রিগুণা সেন তিনি 1968 সালের যে জাতীয় শিক্ষানীতি, এই জাতীয় শিক্ষানীতি তিনি প্রকাশ করেন। সারা দেশব্যাপী শিক্ষার ক্ষেত্রে একটা সমতা, শিক্ষার ক্ষেত্রে একটা একই রকম একটা বৈশিষ্ট্য নিয়ে আসাই ছিল এর মূল লক্ষ্য। 1968 সালের যে জাতীয় শিক্ষানীতি প্রবর্তিত হয়, এর পরবর্তীতে 1979 সালে 1979-এ আরেকটা জাতীয় শিক্ষানীতি প্রবর্তিত হয় পরবর্তীতে 1979, এবং তৎপরবর্তীতে 1985 সালে 1985-এ তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, তিনি আরেকটি জাতীয় শিক্ষানীতি প্রবর্তনের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেন, এবং সেই প্রেক্ষিতে তিনি তৎকালীন ভারতবর্ষের যে সমস্ত অঙ্গরাজ্যগুলো রয়েছে তাদের শিক্ষামন্ত্রীদের নিয়ে তিনি একটা সমাবেশ আয়োজন করেন, এবং সেখান থেকে 1986 সালে নতুন একটা জাতীয় শিক্ষানীতি প্রবর্তিত হয়। নতুন একটা জাতীয় শিক্ষানীতি 1986-এর 21 এপ্রিল 1986-এর 21 এপ্রিল আরেকটি জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্ট করা হয়, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, এই নাম নিয়ে। এই যে 1986-এর জাতীয় শিক্ষানীতি, এই জাতীয় শিক্ষানীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাধীনতার পর থেকে যে জাতীয় শিক্ষানীতি বা যে শিক্ষা কমিশন যেগুলো গঠন করে হোক না কেন, জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে 1986-এর জাতীয় শিক্ষানীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। 1986-এর যে জাতীয় শিক্ষানীতি, এই জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করতে গিয়ে যে মূল নীতিটা প্রবর্তিত হয় বই আকারে, চ্যালেঞ্জ অফ এডুকেশন পলিসি পার্সপেক্টিভ, তার মোট 12টি অধ্যায় ছিল। 12টি অধ্যায় ছিল। প্রথম আর শেষ অধ্যায় দুটো বাদ দিয়ে বাকি সমস্ত অধ্যায়ে আমাদের এই শিক্ষানীতির কথা বলা হয়েছে। প্রথম অধ্যায়টা ছিল ভূমিকা, আর শেষ অধ্যায়টা ছিল ভবিষ্যৎ। আর বাকি যে অধ্যায়গুলো ছিল, বাকি 10টি অধ্যায়ে শিক্ষার স্বরূপ এবং শিক্ষা বিষয়ক যে
রেকমেন্ডেশনস গুলো রয়েছে সেই রেকমেন্ডেশনস আগামীতে শিক্ষা কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে বিস্তারিত তার ব্যাখ্যা, তার রেকমেন্ডেশনস সেগুলো সমস্ত করা হয়েছে। তাহলে মোট অধ্যায় কত? 12টা অধ্যায় ছিল এই যে জাতীয় শিক্ষানীতি যেটা প্রবর্তিত হলো 1986 এ, এবং 12টার মধ্যে 10টা অধ্যায় ছিল কিন্তু শিক্ষা নীতির সাথে সম্পর্কিত, বাকি দুটি প্রথমটি ভূমিকা এবং শেষেরটি হচ্ছে ভবিষ্যৎ। তো জাতীয় শিক্ষানীতির স্বরূপ আমরা যদি দেখি 1986 সালের যে জাতীয় শিক্ষানীতি যেটা প্রবর্তিত হয় তার স্বরূপের ক্ষেত্রে গিয়ে আমরা দেখি কি যে এই যে জাতীয় শিক্ষানীতি, এই জাতীয় শিক্ষানীতিতে বেসিক্যালি যেটা বলা হয় শিক্ষা সকলের জন্য সমান সুযোগ দেওয়ার একটা যে কথা, শিক্ষার সম সুযোগ দানের কথা জাতীয় শিক্ষানীতির এই স্বরূপে গিয়ে আমরা দেখতে পাই। আরেকটা কি, উচ্চশিক্ষার ক্ষেত্রে এক অঞ্চলের শিক্ষার্থী যাতে অন্য অঞ্চলে তার অবাধ সঞ্চালন থাকে সে কথাটাও কিন্তু আমরা জাতীয় শিক্ষার যে স্বরূপ 1986 এ সেখানে আমরা কিন্তু দেখতে পাই। আর কি, কারিগরি বিজ্ঞান বা এই জাতীয় যে শিক্ষাগুলো রয়েছে, প্রযুক্তিগত যে শিক্ষা রয়েছে সেই শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে যাতে একটা মেলবন্ধন গড়ে ওঠে, এই শিক্ষানীতির স্বরূপে আমরা কিন্তু সেটা দেখতে পাই। আর কি, আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট কমিটি রেকমেন্ডেশনের মধ্যে যেটা রয়েছে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছেদ, চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছেদ, শুধুমাত্র চিকিৎসা, আইন, ইঞ্জিনিয়ারিং এই পার্টগুলোকে বাদ দিয়ে বাকি ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে স্বরূপ বা পরবর্তীতে আমরা রেকমেন্ডেশনে 1986 এ দেখতে পাই সেটা হচ্ছে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছেদ। এছাড়াও গ্রামীণ অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা সহ বিভিন্ন রকম নীতি আমরা এখানে প্রবর্তিত হতে দেখি। এই যে 1986 এর যে জাতীয় শিক্ষা নীতি, এই জাতীয় শিক্ষা নীতির রেকমেন্ডেশনস গুলো যদি আমরা কয়েকটা কিছু আমরা আলোচনা করি তাহলে এই শিক্ষানীতি সম্পর্কিত আরো বিস্তারিত আমরা কিছু জানতে পারবো। আমি এবার সুপারিশগুলো সম্বন্ধে এক এক করে আলোচনা করব। 1986 এ যে জাতীয় শিক্ষানীতি প্রবর্তিত হয় তার রেকমেন্ডেশনের মধ্যে থাকছে সমতা, শিক্ষায় সমতা, শিক্ষায় সমতা, এটা একটা ইম্পর্টেন্ট দিক। শিক্ষায় সমতা, শিক্ষায় সকলের সমান সুযোগ, অবহেলিত যারা, সমাজের পিছিয়ে পড়া যারা এবং সমাজের বাকি আরো যারা, প্রত্যেকের জন্য সমান সুযোগ দেওয়ার কথা কিন্তু 1986 এর যে এডুকেশন ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু শিক্ষায় সমতা দেওয়ার কথা বলছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে নারী শিক্ষা। নারী শিক্ষা এর আগেও বিভিন্ন কমিশনগুলোতে তোমরা দেখেছো যে সেখানে নারী শিক্ষার বিষয়ে বিস্তারিত সেখানে রেকমেন্ডেশন ছিল, কিন্তু 1986 এর ন্যাশনাল এডুকেশন পলিসি নারী শিক্ষার ক্ষেত্রে বলছে যে নারীদেরকে তাদেরকে সমসুযোগ দিতে হবে, শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, কারিগরি, বৃত্তি শিক্ষা, অন্যান্য যে শিক্ষা সেই শিক্ষাতে নারীরা যাতে সমাজের মূল স্রোতের সাথে আরো বেশি অগ্রসর হতে পারে তার জন্য নারী শিক্ষা সম্পর্কিত ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন এনইপি 1986 কিন্তু করছে। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমার বয়স্ক শিক্ষা। বয়স্ক শিক্ষার ক্ষেত্রে যে রেকমেন্ডেশন 1986 এনইপি যেটা করছে বয়স্কদের শিক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন এই এনইপিতে আমরা দেখছি, সেটা হচ্ছে চলমান শিক্ষালয়ের ব্যবস্থা, গ্রামীণ এলাকায় বয়স্কদের সাক্ষরতার ব্যবস্থা, তারপরে গণমাধ্যম যেগুলো রয়েছে রেডিও, টেলিভিশন, সেই সময় যেগুলো গণমাধ্যম বা যে সমস্ত মিডিয়া যেগুলো রয়েছে সেই মিডিয়ার মাধ্যমে যাতে শিক্ষাকে আরো বেশি করে আমরা ছড়িয়ে দিতে পারি, বয়স্করাও যাতে সেই অ্যাক্সেসটা পায়, গ্রামীণ এলাকা থেকে শহর এলাকা প্রত্যেকটা এলাকায় বয়স্কদের মধ্যে শিক্ষা যাতে সম্প্রসারিত হয় তার জন্য বয়স্ক শিক্ষার সম্বন্ধে গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন করেছে
এনইপি 1986। 4 নম্বর যে বিষয়টা সম্বন্ধে বলা হচ্ছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক, তার আগে প্রাক প্রাথমিক শিক্ষা। প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাক প্রাথমিক শিক্ষা সম্বন্ধে না এনইপি 1986 কি বলছে? প্রাক প্রাথমিক শিক্ষা সম্বন্ধে ইসিসিই আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন, অর্থাৎ শৈশবে আর্লি চাইল্ডহুডে তাদের যাতে শিশুদের আমরা যত্ন এবং শিক্ষা নিতে পারি সেই বিষয়ে বিস্তারিত রেকমেন্ডেশন করছে বা সুপারিশ করছে এনইপি 1986। আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন, তার মধ্যে খেলার ছলে শিক্ষা, খেলার মাধ্যমে শিক্ষা, বিভিন্ন ধরনের রেকমেন্ডেশনস গুলো রয়েছে এই 1986 এর এনইপির মধ্যে। নেক্সট হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা সম্বন্ধে এনইপি 1986 বলছে। এর আগেও আমরা কোঠারি কমিশনের মধ্যে তোমরা জানো, আমরা আমাদের আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 14 বছর বয়সী সমস্ত শিশুকে সংবিধান আমাদের বলছে যে তাদেরকে প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার আওতায় আনতে হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা সম্বন্ধে এনইপি 1986 এর নতুনত্বটা হচ্ছে এই জায়গায়, প্রাথমিক শিক্ষা সম্বন্ধে এই সুনিশ্চিতকরণের জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা এরা বলছে যে এদেরকে বিদ্যালয়ের আঙিনায় আনার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড একটা বিস্তারিত একটা কর্মসূচি, যে কর্মসূচির মাধ্যমে গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলি এবং শহরাঞ্চলের যে প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে যেখানে ছেলেরা স্কুলের বাইরে তার আগেও যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থায় যে ফাঁকটা থেকে গেছে, যার জন্য প্রচুর শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় থেকে বিমুখ হয়ে যাচ্ছিল, সেইটাকে ঘোরানোর জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির মাধ্যমে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রীকে যাতে স্কুলের আঙিনায় নিয়ে আসা যায়, যাতে তাদের প্রাথমিক শিক্ষা শিক্ষিত করা যায় সেই বিষয়ে সুনিশ্চিত করার জন্য রেকমেন্ডেশন রাখছে এনইপি 1986। এরপরে মাধ্যমিক শিক্ষা সম্বন্ধে এনইপি 1986 যেটা বলছে সেটা হচ্ছে সবথেকে উল্লেখযোগ্য যে পদক্ষেপ, আমি শুধু উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর কথা বলবো, সেখানে হচ্ছে মেধাবী এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে মেধাবী এবং যারা পিছিয়ে পড়া এলাকার যারা ছাত্রছাত্রী তাদেরকে শিক্ষার ব্যবস্থা সুনিশ্চিতকরণ করতে হবে এবং সেক্ষেত্রে রাষ্ট্রকেই কিন্তু ভূমিকা নিতে হবে যে মাধ্যমিক স্তরের এই শিক্ষার্থীদের যাতে উন্নত মানের ভালো শিক্ষা সরকার প্রোভাইড করতে পারে। এবং এই বিষয়ে সবথেকে এনইপি 1986 এর যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশনস সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয়। আমরা নবোদয় বিদ্যালয় নিয়ে রেকমেন্ডেশন গুলো বলার পরে আমরা আলোচনা করছি আবার নবোদয় বিদ্যালয়। তাহলে 1986 এনইপি মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত রেকমেন্ডেশন যেটা রয়েছে, মাধ্যমিক শিক্ষা মধ্যে তার সাবজেক্ট যেগুলো থাকবে কলা, বিজ্ঞান, সমাজবিদ্যা, ভাষা, সমস্ত কিছুর সাথে সাথে মেধাবী ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য বিশেষ রেকমেন্ডেশনস বা সুপারিশের কথা এবং নবোদয় বিদ্যালয় প্রবর্তনের কথা কিন্তু এনইপি 1986 সেটা কিন্তু বলছে। নেক্সট হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে গবেষণা এবং অন্যান্য দিকের গুরুত্ব বাড়ে, সেই বিষয়ে রেকমেন্ডেশনস রয়েছে এনইপি 1986 এর। তাছাড়াও প্রাচীন যে ভাষা, সংস্কৃত থেকে শুরু করে আরো যে প্রাচীন ভাষা, যে ভাষার চর্চাগুলো কমে যাচ্ছে, সেই ভাষার চর্চা যাতে বৃদ্ধি পায়, সেই ভাষাগুলোর উপর গুরুত্ব যাতে আরো দেওয়া হয় এবং সর্বোপরি গবেষণার ক্ষেত্রে যাতে আরো মজবুত হয়, সেই জায়গাগুলো সম্বন্ধে উচ্চশিক্ষায় এনইপি 1986 তার রেকমেন্ডেশন দিচ্ছে মূল্যায়ন এবং মূল্যায়ন।
এভালুয়েশন সিস্টেম কিরকম হবে সেই বিষয়ে এনইপি 1986 এর গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশনস রয়েছে। এনইপি এর আগে, এনইপি 1986 এর আগে রেকমেন্ডেশন পদ্ধতির যে স্ট্রাকচারটা ছিল, সেই স্ট্রাকচারটা এনইপি 1986 বলছে কি যে না, রেকমেন্ডেশন তা থাকছে যে মূল্যায়নটা হবে, এভালুয়েশনটা হবে গ্রেড সিস্টেমে এবং নৈর্ব্যক্তিক মূল্যায়ন হবে। অর্থাৎ প্রিভিয়াসলি যে এভালুয়েশন সিস্টেম ছিল, সেই সিস্টেমস গুলোর সাথে নতুন এভালুয়েশন সিস্টেম, গ্রেডিং সিস্টেম এবং নৈর্ব্যক্তিক পরীক্ষা, এই ধরনের পরীক্ষা এবং মূল্যায়ন পদ্ধতির যে চেঞ্জ, সেই চেঞ্জগুলো কিন্তু সুপারিশ করছে এনইপি 1986। এবার দুটো জিনিস আমি এর মধ্যে থেকে একটু আলোচনায় নিয়ে আসতে চাইবো আলাদা করে। যে রেকমেন্ডেশনস গুলো আমরা বললাম, এই রেকমেন্ডেশনস গুলোর মধ্যে দুটো ইম্পর্টেন্ট পার্ট তোমরা একটু ভালো করে দেখবে। থার্ড সেমিস্টারের জন্য তোমাদের এই পার্ট দুটো খুব বেশি ইম্পর্টেন্ট। এনইপি 1986 এর গুরুত্বপূর্ণ সুপারিশের মধ্যে প্রাথমিকে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং মাধ্যমিক স্তরের শিক্ষার ক্ষেত্রে আমি যেটা বললাম নবোদয় বিদ্যালয়। তাহলে আমি অপারেশন ব্ল্যাকবোর্ড সম্বন্ধে একটু বলবো এবং তারপরে নবোদয় বিদ্যালয় সম্বন্ধে কিছু বলবো। তারপরে আমরা আমাদের প্রতিদিনের ক্লাসের শেষে যে আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করি সেগুলোতে যাব। তো প্রথমে হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড, অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এনইপি 1986 এর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতটাই গুরুত্বপূর্ণ যে প্রাথমিক শিক্ষার যে হাল হকিকত সেটা অনেকটাই পরিবর্তিত হয়ে যায় এনইপি 1986 ইমপ্লিমেন্ট হওয়ার পরে। এখানে ব্ল্যাকবোর্ড মানে আমরা যে অর্থে ব্ল্যাকবোর্ড বুঝি সেই অর্থে ব্ল্যাকবোর্ড নয়, এবং অপারেশন কথাটি এখানে অন্য অর্থে ব্যবহৃত। অপারেশন অর্থাৎ কোনো একটা কাজ যেটাকে আমাদের খুব তাড়াতাড়ি এই কাজটাকে করতে হবে। আর ব্ল্যাকবোর্ড শব্দটি এখানে প্রতীকী অর্থে ব্যবহৃত। এই কারণে ব্ল্যাকবোর্ডের মধ্যে যে বিষয়গুলোকে বলা হচ্ছে, মানে ব্ল্যাকবোর্ডকে প্রতীক সিম্বলিক ভাবে ইউজ করে যে ভাস্ট ইনফ্রাস্ট্রাকচার, টিচিং এইডস থেকে শুরু করে আরো যে কথা বলা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড সম্বন্ধে আমরা যখন বিস্তারিত এই আলোচনায় যাচ্ছি, আলোচনা শেষে তোমরা অবশ্যই বুঝতে পারবে সেটা কিরকম। এর আগে অবধি, অপারেশন ব্ল্যাকবোর্ড চালুর আগে অবধি প্রাথমিক বিদ্যালয় সম্বন্ধে আমি আগেও বলেছি যে ছাত্রছাত্রীদের মনে একটা অবহেলার একটা ভাব ছিল, অবহেলার একটা ছিল যে প্রাথমিক বিদ্যালয় বিমুখ ছিল। প্রাথমিক বিদ্যালয় বিমুখ ছিল এই কারণে বিদ্যালয়গুলোতে প্রপার ইনফ্রাস্ট্রাকচার ছিল না। যেরকম ক্লাসরুম ঠিকঠাক ছিল না, শৌচাগার ঠিকঠাক ছিল না, টিচিং লার্নিং যে ম্যাটেরিয়ালস অর্থাৎ শিক্ষা সহায়ক যে উপকরণ, সেই উপকরণগুলোরও কিন্তু পর্যাপ্ত কোনো ব্যবস্থা ছিল না। এবং সর্বোপরি শিক্ষা দান করতে গেলে যে শিক্ষক লাগবে, শিক্ষকেরও কিন্তু অপ্রতুলতা সে সময় ছিল। তো অপারেশন ব্ল্যাকবোর্ড বলছে কি যে প্রাথমিক শিক্ষাকে সুনিশ্চিত করার জন্য আমাদেরকে সমস্ত ধরনের যে লজিস্টিক যে সাপোর্ট, সেই লজিস্টিক সাপোর্টটাকে দিতে হবে সরকারকে। কিরকম সে বলছে, অপারেশন ব্ল্যাকবোর্ড বলছে যে কোনো ঋতুতে ব্যবহার করার জন্য অন্তত দুটি বড় ক্লাসরুম যেন যে কোনো প্রাথমিক বিদ্যালয়ে থাকে, অন্তত দুটি থাকতেই হবে। এবং দুজন টিচারের মধ্যে একজন অবশ্যই শিক্ষিকা থাকবে এবং একজন শিক্ষক থাকবে। তাহলে দুজন শিক্ষক, একজন শিক্ষিকা এবং একজন শিক্ষক সুনিশ্চিতকরণ করতে হবে, এবং অন্তত সব ঋতুতে ব্যবহারের উপযোগী অন্তত দুটো ক্লাসরুম অবশ্যই থাকতে হবে। আর হচ্ছে গিয়ে শিক্ষা সহায়ক উপকরণ, টিচিং লার্নিং যে ম্যাটেরিয়ালস, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের মধ্যে চক, ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে চার্ট, ম্যাপ থেকে শুরু করে আরো যে সমস্ত টিচিং লার্নিং শিক্ষা সহায়ক উপকরণ রয়েছে যেগুলো শিক্ষা দান করতে গেলে কাজে লাগে, সেগুলোকে কিন্তু অবশ্যই
সুনিশ্চিত করতে হবে এবং শৌচাগার, বালক বালিকাদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। তাহলে এই যে টোটাল বিষয়টা আমি বললাম, অপারেশন ব্ল্যাকবোর্ড এর মধ্যে টোটালটাই ইনক্লুড হয়ে যাচ্ছে। এই অপারেশন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে প্রাথমিক শিক্ষার একটা অগ্রগতি বা একটা ত্বরান্বিত একটা ভাব যেটা এনইপি 1986 এর পরে দেখা যায়। আর একটা যেটা বললাম কি, সেটা হচ্ছে তোমার নবোদয় বিদ্যালয়। নবোদয় বিদ্যালয় এগুলোকে স্পেস সেটিং বিদ্যালয় বলা হয়, স্পেস সেটিং স্কুল। নবোদয় বিদ্যালয়, স্পেস সেটিং স্কুল। বেসিক্যালি মাধ্যমিক শিক্ষা যেটা রয়েছে, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের জন্য এই নবোদয় বিদ্যালয়গুলোর প্রস্তাব এনইপি 1986 দেয়। এনইপি 1986 এ উল্লেখযোগ্য এই রেকমেন্ডেশনে বলা হয় যে প্রতিটা জেলায় ভারতবর্ষে, প্রথমে রাজ্যে এবং পরে জেলায় একটা করে অন্তত নবোদয় বিদ্যালয় তৈরি করতেই হবে সরকারকে। এবং এই নবোদয় বিদ্যালয় কি জন্য তৈরি হবে? গ্রামীণ অঞ্চলের যে মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে তারা যাতে উন্নত মানের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তার জন্য এই নবোদয় বিদ্যালয় তৈরি করতে হবে। গ্রামীণ অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীদেরকেই এখানে গুরুত্ব দেওয়া হচ্ছিল এবং সেই কারণে শহরাঞ্চলে এই বিদ্যালয়গুলো স্থাপিত হলেও বেশিরভাগ এই বিদ্যালয়গুলো এর শুধুমাত্র 20% আসন শহর অঞ্চলের ছেলেদের জন্য সংরক্ষিত ছিল, 1/3 মেয়েদের জন্য সংরক্ষিত ছিল এবং বাকি টোটাল পার্টটা সংরক্ষিত ছিল গ্রামীণ অঞ্চলের ছেলে মেয়েদের জন্য। এবং এখানে তপশিলি জাতি, আদিবাসী, তপশিলি উপজাতি সম্প্রদায় প্রত্যেকের জন্য কিন্তু আলাদা সংরক্ষণের ব্যবস্থা ছিল। তো এই তপশিলি জাতি সম্বন্ধে কিন্তু এনইপি 1986 এর একটা ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন আছে, আমি এটার পরে আলোচনা করছি। তো নবোদয় বিদ্যালয় 20% সেখানে শুধুমাত্র শহর অঞ্চলের ছেলেদের জন্য, বাকি 1/3 মেয়েদের জন্য এবং বেশিরভাগ আসন, মেজর পার্ট অফ দা সিট এই স্কুলগুলোর সেই আসনটা থাকবে কাদের জন্য? গ্রামীণ অঞ্চলের যারা মেধাবী ছাত্রদের জন্য। এবং এই মেধাবী ছাত্রছাত্রীরা যাতে ভালো মানের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে তার সুনিশ্চিতকরণ করবে কে? নবোদয় বিদ্যালয়গুলো। এই নবোদয় বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রেও যে ব্যবস্থা, যে সিস্টেম আমরা দেখি রেকমেন্ডেশন অনুযায়ী এনইপি 1986 এর, সেখানে অবশ্যই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। অর্থাৎ প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে কেন? কারণ মেধা বিচার করে নবোদয় বিদ্যালয়গুলোতে সে ভর্তি হবে। বিদ্যালয়গুলোতে ক্লাস চলবে কোন কোন ক্লাস অবধি? পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে যে কোনো সরকারি বিদ্যালয়ে ক্লাস 3 থেকে 5 অবধি কন্টিনিউ করার পরে একজন ছেলে 5 উত্তীর্ণ হওয়ার পরে সে এই যে এন্ট্রান্স টেস্ট, নবোদয় বিদ্যালয়গুলোর যে এন্ট্রান্স টেস্ট, এই এন্ট্রান্স টেস্টে তারা বসবে এবং সেই বসার পরে যখন তারা উত্তীর্ণ হবে তখন তারা এই বিদ্যালয়গুলোতে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী অবধি নবোদয় বিদ্যালয়গুলোতে সে পড়াশোনা করতে পারবে। আমাদের নদিয়া জেলায় তোমরা জানো, আমরা নদিয়া জেলায় বসবাস করি। তো নদিয়া জেলায় আমাদের নবোদয় বিদ্যালয় আমাদের রয়েছে। আমাদের বাড়ি করিমপুরে হলেও আমাদের এখান থেকে ডিসটেন্স অনেকটা। নদিয়া জেলার আরেকটা শেষ প্রান্ত করিমপুর একটা প্রান্ত, আর একটা শেষ প্রান্ত কল্যাণীতে নবোদয় বিদ্যালয় রয়েছে। হ্যাঁ, তো তোমাদের পরিচিত মেধাবী গ্রামীণ অঞ্চলের ছাত্রছাত্রী থাকলে অবশ্যই ভাই বোন বা পাড়ায় থাকলে তাদেরকে উৎসাহিত করবে যাতে এই নবোদয় বিদ্যালয়গুলোতে তারা পরীক্ষার মাধ্যমে এই সুযোগটা অ্যাভেল করতে পারে। তো এই যে নবোদয় বিদ্যালয়, এখানে আমরা বললাম মেধাবী ছাত্রছাত্রীদের জন্য, এবং এখানে শিক্ষা যেটা চলবে, শিক্ষায় 3টি ভাষা, মাতৃভাষা, ইংরেজি এবং হিন্দি, এই 3টি ভাষার উপর গুরুত্ব, তার সাথে সাথে সমাজবিদ্যা, বিজ্ঞান সেগুলো রয়েছে, কিন্তু এই 3টি ভাষা শিক্ষার একটা গুরুত্ব কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আর আরেকটা বিষয় এই নবোদয় বিদ্যালয়ের ক্ষেত্রে যেটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি অন্তত একটা পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ক্লাস 8 এর পরে তাদেরকে এক রাজ্য থেকে অন্য রাজ্যের নবোদয় স্কুলে গিয়ে আবার অন্য রাজ্যের
ধরো কল্যাণীর যারা স্টুডেন্ট আছে তাদেরকে বিহারের একটা কোনো নবোদয়ে 8 এর পরে তাদের একটা পার্সেন্টেজ অফ স্টুডেন্টকে পাঠানো হবে, আবার বিহারের স্টুডেন্টগুলোকে আবার কি করা হবে, কল্যাণী নবোদয়ে নিয়ে আসা হবে। এই যে মানে স্টুডেন্ট স্থানান্তর করা, স্টুডেন্টের স্থানান্তরের মাধ্যমে সেই রাজ্যের ভাষা সংস্কৃতি শেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা যে সুযোগ, সেই সুযোগ কিন্তু সেটা ঘটবে। তাহলে এই বিষয় হচ্ছে নবোদয় বিদ্যালয় সম্বন্ধীয় এনইপি 1986 এর যে কনসেপ্ট, সেই কনসেপ্ট। এবং এই নবোদয় বিদ্যালয়গুলোতে টিচার ইকুইপমেন্টস মানে টিচিং লার্নিং যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালস গুলো কিন্তু থাকবে অ্যাভেলেবল। আর কি আরেকটা বিষয় নবোদয় বিদ্যালয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিদ্যালয়গুলো প্রত্যেকটা হবে কিন্তু আবাসিক এবং ছেলে মেয়েদের জন্য অবশ্যই পৃথক হোস্টেল থাকবে। আর এর টোটাল খরচ বহন করবে কে? গভর্নমেন্ট খরচ বহন করবে। এবং এই আবাসিক বিদ্যালয়গুলোতে থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা শিখবে উন্নত মানের। আর এই বিদ্যালয়গুলো প্রত্যেকটা এই নবোদয় বিদ্যালয়ে সিবিএসসি বোর্ডের আন্ডারে কিন্তু এগুলো রয়েছে, তোমরা জানো সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসসি বোর্ডের মধ্যে এই বিদ্যালয়গুলোর মাধ্যমে এই বিদ্যালয়গুলো পরিচয় মানে থাকবে বোর্ডের আন্ডারে। আমাদের বিদ্যালয়গুলো যেরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে, ঠিক একইভাবে এই নবোদয় বিদ্যালয়গুলো হচ্ছে সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে। এবং এটা পরিচালিত হচ্ছে ক্যাবের মাধ্যমে, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, সিএবি। টোটালটাকে নিয়ন্ত্রণ করছে সিএবি, ক্যাব, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। তো এই হচ্ছে যে রেকমেন্ডেশনস গুলো আমি বললাম, তার মধ্যে প্রাথমিকের ক্ষেত্রে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং মাধ্যমিকের ক্ষেত্রে নবোদয় বিদ্যালয়ের সম্পর্কিত ধারণা, বেশি ধারণা তোমাদের এটা কাজে লাগবে। আর রেকমেন্ডেশনস রয়েছে এনইপি 1986 এর তপশিলি জাতি আদিবাসীদের ক্ষেত্রে, তপশিলি জাতি ও আদিবাসীদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন রয়েছে এনইপি 1986 এ। তপশিলি জাতি এবং আদিবাসীদের ক্ষেত্রে, অনগ্রসর সম্প্রদায় ছাড়া, তাদের ক্ষেত্রে এনইপি 1986 এর গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশনস হচ্ছে যে এই পিছিয়ে পড়া যে সমাজ, পিছিয়ে পড়া যে সম্প্রদায়, তাদের শিক্ষার প্রতি বিশেষ নজর দিতে হবে। কিরকম নজর? তাদের জন্য আদিবাসী সম্প্রদায়ের যে নিজস্ব ভাষা রয়েছে, সেই ভাষায় বই বা শিক্ষা উপকরণ, ধরো যেমন এখন অলচিকি, সাঁওতালদের ক্ষেত্রে অলচিকি ভাষার একটা গুরুত্ব। অলচিকি ভাষায় ইতিমধ্যে পড়ানো হয়, প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ানো হয়। অলচিকি ভাষায় তোমার টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসও রয়েছে। তো এনইপি 1986 প্রথম বলছে কি যে এই আদিবাসী বা অনুন্নত সম্প্রদায় যারা রয়েছে, তাদের জন্য আলাদা ব্যবস্থা, তাদের ভাষাটাকে গুরুত্ব দেওয়া, তাদের জন্য শিক্ষা উপকরণ করা এবং তাদের এলাকায়, আদিবাসী এলাকায় তাদের জন্য বিশেষ বিদ্যালয় গঠনের ব্যবস্থা, আশ্রম বিদ্যালয়, রেসিডেন্সিয়াল স্কুল, এই ধরনের স্কুল করার কথাও কিন্তু এনইপি 1986 বলছে। এবং তার সাথে সাথে তপশিলি এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্য থেকে শিক্ষক নিয়োগেরও ব্যবস্থা, যাতে ওই সম্প্রদায়ের শিক্ষা আরো এগিয়ে যেতে পারে, সেই বিষয়েও কিন্তু ইম্পর্টেন্ট রেকমেন্ডেশনস এনইপি 1986 তার রয়েছে গুরুত্বপূর্ণ সমস্ত রেকমেন্ডেশন। তবে এনইপি 1986 এবং জাতীয় শিক্ষা নীতির প্রাথমিক একটা ধারণা আমাদের ইতিমধ্যে হয়েছে বলে আমি মনে করছি। যদিও সময়ের স্বল্পতা রয়েছে, একটা ক্লাস পরিমাণ যে পরিমাণ টাইম নেওয়া যায়, গরমের সময় এইভাবে অনলাইন মোডে ক্লাস করতে আমরা ঠিক ততটা সময় আমরা পাচ্ছি না। তবুও প্রতিদিনকার ক্লাসের শেষে যেভাবে আমরা এমসিকিউ রিলেটেড কোশ্চেন্স নিয়ে আলোচনা করি, আজকেও সেরকম কিছু কোশ্চেন্স আমি নিয়ে আসছি। তোমরা বই অবশ্যই পড়বে, বইয়ের সাথে সাথে এই যে প্রচেষ্টা মানে নেওয়ার একটা চেষ্টা রয়েছে আমার তরফ থেকে, তোমরা অবশ্যই ভিডিওগুলো যদি দেখো, কিছুটা যদি তোমাদের কাজে লাগে, অবশ্যই এই গরমের মধ্যে আমার শ্রম সার্থক হবে। কোশ্চেন্সগুলো সম্বন্ধে আবার আমি এমসিকিউ কিরকম আসতে পারে
জাতীয় শিক্ষানীতি বিষয় সম্বন্ধে আমি কয়েকটা তোমাদের জন্য রেডি করেছি অন্য দিনের মতো ডায়েরিতে আবার আমি সেগুলো বলছি। 1986 এনইপি 1986 এ সবচেয়ে সবথেকে উল্লেখযোগ্য সুপারিশ অপশন এ নবোদয় বিদ্যালয়, অপশন বি অপারেশন ব্ল্যাকবোর্ড, অপশন সি বয়স্ক শিক্ষা, অপশন ডি চাকুরি থেকে ডিগ্রি বিচ্ছেদ। চারটে অপশন, আজকেও আমি উত্তর দেব না। এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে তোমরা সেটা করবে এবং কমেন্টস বক্সে আমাকে অবশ্যই জানাবে। নেক্সট, দ্বিতীয় কোশ্চেন। জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয় এ বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলো মাথায় রেখে, বিশ্ববিদ্যালয় কমিশন, বি মুদালিয়া কমিশন, অপশন সি স্যাডলার কমিশন, অপশন ডি কোঠারি কমিশন এর সুপারিশ মাথায় রেখে। অর্থাৎ 1968 এ যে জাতীয় শিক্ষানীতি, যেটা প্রথম জাতীয় শিক্ষানীতি, যেটাকে আমি বলেছি আমার ক্লাসে, ডক্টর ত্রিগুণা সেনের সময় এটা প্রকাশিত হয়, এই শিক্ষানীতিটা যেটা ঘোষিত হয়েছিল কোন শিক্ষা কমিশনের কথা মাথায় রেখে এটা ঘোষিত হয়েছিল? অপশন এ বিশ্ববিদ্যালয় কমিশন, অপশন বি মুদালিয়া কমিশন, অপশন সি স্যাডলার কমিশন, অপশন ডি কোঠারি কমিশন। উত্তর বলবে অবশ্যই তোমরা। পরবর্তী কোশ্চেনস, কোশ্চেন নাম্বার 3, নবোদয় বিদ্যালয়গুলির অপর নাম। নবোদয় বিদ্যালয়গুলোকে অন্য কি নামে বলা হয়? অপশন এ কিন্ডারগার্টেন, অপশন বি একলব্য স্কুল, অপশন সি স্পেস সেটিং স্কুল, অপশন ডি নার্সারি স্কুল। খুবই সোজা কোশ্চেন, আমার ক্লাসের মধ্যেই আমি আলোচনা করেছি। অবশ্যই তোমরা এর উত্তর পারবে, কমেন্ট বক্সে অবশ্যই আমাকে সেটা জানাবে। নেক্সট কোশ্চেন নাম্বার, এবার আমরা 4 এ যাব। কোশ্চেন নাম্বার 4,
শিক্ষানীতি প্রথম জাতীয় শিক্ষানীতি কত সালে হয়? অপশন এ 1966, অপশন বি 1967, অপশন সি 1968, অপশন ডি 1969। প্রথম জাতীয় শিক্ষানীতি, প্রথম জাতীয় শিক্ষানীতি, আজকের আলোচনায় আমি তিনটে জাতীয় শিক্ষানীতির কথা বলেছি। প্রথম জাতীয় শিক্ষানীতি কত সালে হয় অবশ্যই তোমরা উত্তর করবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। প্রথম জাতীয় শিক্ষানীতি প্রকাশকালে শিক্ষামন্ত্রী ছিলেন যখন ফার্স্ট ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হয় তখন শিক্ষামন্ত্রী ছিলেন অপশন এ সিদ্ধার্থ শঙ্কর রায়, অপশন বি ডক্টর ত্রিগুণা সেন, অপশন সি এম.সি. চাগলা, অপশন ডি করণ সিং। করণ সিং। তাহলে এই হচ্ছে আজকের আমাদের যে আলোচ্য যে আমাদের যে বিষয় সেই বিষয়ের উপরে কিছু এমসিকিউ। কমেন্ট বক্সে তোমাদের উত্তরের অপেক্ষা আমার অবশ্যই থাকবে। আর এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা সেগুলো আমাকে জানাবে। পরবর্তী ক্লাস আমরা খুব তাড়াতাড়ি আবার দেওয়ার চেষ্টা করব। শিক্ষা বিজ্ঞানের আজকের যে ক্লাস আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি।